কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় মাদ্রাসা ছাত্রসহ গ্রেপ্তার 4 উস্কানিদাতা শনাক্ত। বাবুনগরী মামুনুলদের বিরুদ্ধে আজ মামলা করবে মুক্তিযুদ্ধ মঞ্চ। দেশের সব ভাস্কর্য রক্ষার নির্দেশনা চেয়ে রিট। নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম হেলিপোর্ট, রাখা যাবে 50টি হেলিকপ্টার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় মাদ্রাসার ছাত্র ও শিক্ষক সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উস্কানিদাতাও শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গ্রেপ্তার 4 জনের মধ্যে 2 জনকে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয়। ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় মামলা হয়েছে, আর ঘটনা তদন্তে কাজ শুরু করেছে জেলা প্রশাসনের 3 সদস্যের কমিটি। সহকর্মীদের সাথে নিয়ে দীপু সারোয়ারের রিপোর্ট। শুক্রবার দিবাগত রাত 2টার দিকে কুষ্টিয়া শহরের 5 রাস্তার মোড়ে ইবনে মাসউদ মাদ্রাসার এই 2 ছাত্র আবু বকর মিঠন ও সবুজ ইসলাম নাহিদ বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যের কাছে যায়। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা যায় বকর ও নাহিদ মই দিয়ে উঠে ভাস্কর্য বেদির উপর ওঠে। এরপর ব্যাগ থেকে হাতুড়ি বের করে ভাঙচুর করে। তাদের পরনে ছিল জুব্বা আর মাথায় ছিল পাগড়ি। এই চিত্রই বলে দেয় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রস্তুতি নিয়েই ঘটনাস্থলে যায় তারা। ঘটনার কারণ খুঁজতে রোববার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী কমিটির সভা হয়। সভায় 3 সদস্যের তদন্ত কমিটির গঠনের ঘোষণা আসে। কুষ্টিয়া পুলিশ সংবাদ সম্মেলন করে 4 জনকে গ্রেপ্তারের খবর জানায়। ভাস্কর্য ভাঙচুরের সাথে আবু বকর মিঠন ও সবুজ ইসলাম নাহিদ সরাসরি জড়িত, আর তাদের সহযোগী ছিল আল আমিন ও ইউসুফ আলী। যে 4 জন ধৃত হয়েছে, 2 জন এই একটি মাদ্রাসার এখানকারই ছাত্র হিসাবে তারা পরিচয় দিয়েছে, এবং 2 জন ওই মাদ্রাসার শিক্ষক, যারা তাদেরকে এই কাজে এবং এই কাজ করে চলে যাওয়ার জন্য সহায়তা করেছেন। আরও যারা জড়িত তাদেরও ধরা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ইতোমধ্যে আমরা কিছু তথ্য আমাদের কাছে আছে, আমরা পেয়েছি। এদিকে ভাস্কর্য ভাঙচুরের বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান ঘটনার তদন্ত চলছে। কোনো ধরনের অরাজকতা বলেন, কোনো রকম ভাঙচুর বলেন, কোনো রকম একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে আমরা দিব না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভাস্কর্য মানে স্মৃতি ধরে রাখা। বঙ্গবন্ধু হলেন জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। তার স্মৃতি ধরে রাখতেই ভাস্কর্য নির্মাণ হচ্ছে। তার স্মৃতি ধরে রাখবে না, এইটা তো বাংলাদেশের কোনো মানুষই এটা মেনে নিতে পারবে না। যে ভাস্কর্য মানেই পূজা নয়, ভাস্কর্য মানে তাকে ধরে রাখা, তার যে অবদান ঈশ্বর প্রতি, জাতির প্রতি, দেশের প্রতি করেছে, সেইটাকে হৃদয়ে গেঁথে রাখা। আমরা তো অনেক ইসলামিক দেশে ভাস্কর্য দেখছি। ভাস্কর্য ভাঙচুরের উস্কানিদাতা শনাক্ত হয়েছে বলেও জানান মন্ত্রী। এখন পর্যন্ত তদন্ত চলছে, কাজে আমি তার নামটি এখন বলছি না। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বঙ্গবন্ধুর অবমাননা ও সংবিধান লঙ্ঘনের অভিযোগে হেফাজত নেতা জুনায়েদ বাবুনগরী, মামুনুল হক ও মুফতি ফয়জুল্লাহর বিরুদ্ধে আজ মামলা করবেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা। এর আগে গতকাল সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে গিয়েও তথ্য স্বল্পতার কারণে মামলা করেননি তারা। এদিকে মামলা করার অনুমতির জন্য সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন সুপ্রিম কোর্টের কিছু আইনজীবী। তারা বলেন, মৌলবাদীদের আস্ফলন এখনই রোধ করা দরকার।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সহ দেশের সব ভাস্কর্য রক্ষায় পদক্ষেপ নেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট উত্তম লাহিড়ী রিট আবেদনটি দায়ের করেন। পরে তার পক্ষে আইনজীবী নাহিদ সুলতানা জুথি বলেন, সব ভাস্কর্য রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র যেন সেটা রক্ষায় যথাযথ ব্যবস্থা নেয় তার নির্দেশনা চাওয়া হয়েছে। বঙ্গবন্ধু স্বাধীনতার প্রতীক উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের ঐতিহ্যের যেসব মনুমেন্ট আছে সেগুলো কোনো ধর্মীয় প্রতীকের সঙ্গে সাংঘর্ষিক না। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই দেশের প্রথম হেলিপোর্ট নির্মাণ করতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সংস্থাটির চেয়ারম্যান জানিয়েছেন, 100 বিঘা জমির ওপর এটি নির্মাণ করা হবে। আন্তর্জাতিক মানের এই হেলিপোর্টে প্রাথমিকভাবে 50টির মতো হেলিকপ্টার একসঙ্গে অবস্থান করতে পারবে। জসিম জুয়েলের রিপোর্ট। দেশে 9টি বেসরকারি কোম্পানির হেলিকপ্টারের সংখ্যা 29টি। কোম্পানিগুলো তাদের বহরে আরও হেলিকপ্টার যোগ করতে চায়। এজন্য সিভিল এভিয়েশনে আবেদনও করেছে তারা। এছাড়া নতুন করে আসতে চায় আরও কয়েকটি কোম্পানি। দূরের যাত্রায় হেলিকপ্টার ব্যবহারকারীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সড়কের যানজট এড়াতে সামর্থ্যবান ব্যবসায়ীরা, চলচ্চিত্র নির্মাতা, হাসপাতাল মালিক ও বিদেশি বিনিয়োগকারীরা হেলিকপ্টার ব্যবহার করে থাকেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, চাহিদা বৃদ্ধি পাওয়ায় হেলিপোর্ট নির্মাণ জরুরি হয়ে পড়েছে। জমি নির্ধারণ ও প্রাথমিক ডিজাইনের কাজ শেষ বলেও জানান তিনি। শাহজালালের পূর্ব দিকে আমাদের যে কাওলা রেসিডেন্সিয়াল এরিয়া আছে সিভিল এভিয়েশনের, তার দক্ষিণ প্রান্তে আমাদের জায়গা খালি আছে। ওইটাকে আমরা ভরাট করে ওই জায়গার উপরে আমরা নতুন করে হেলিপোর্ট করতে যাচ্ছি। এটা এখন প্রাথমিক পর্যায়ে আছে। আমরা এটা ডিজাইনিং পর্যায়ে, প্রাথমিক ডিজাইন আমার হয়ে গেছে। আমি একটা বিদেশি কনসালটেন্টের মাধ্যমে এটা করার চেষ্টা করতেছি। তো এখানে আমাদের প্রাথমিক যে ডিজাইনটা হয়েছে, এটার উপরে এখন কস্ট এস্টিমেশন এবং ডিটেল ডিজাইনিংয়ের কাজ করা হচ্ছে। তৃতীয় টার্মিনালের পাশাপাশি হেলিপোর্ট টার্মিনাল নির্মাণকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান সিভিল এভিয়েশনের চেয়ারম্যান। এটাও একটা অত্যাধুনিক হেলিপোর্ট হবে এবং এটা বাংলাদেশের প্রথম হেলিপোর্ট হবে যেখান থেকে আমরা হেলিপোর্টটা, যদিও বর্তমানে আমাদের মাত্র প্রায় 29টা হেলিকপ্টার আছে, বাট এটাকে আমরা টার্গেট করতেছি এটা আরও বড় পরিসরে করা। প্রাথমিক পর্যায়ে আমরা প্রায় 50টা থেকে 52টা হেলিকপ্টার রাখতে পারবো, এরকম একটা করব এবং পরবর্তীতে এটাকে আরও বৃদ্ধি করা যাবে। আরও প্রায় 70-80টা হেলিকপ্টার যেন ওখানে রাখতে পারি, ওই সাইজে ওই ক্যাপাসিটির একটা হেলিপোর্ট আমরা তৈরি করব। এই উদ্যোগকে সময় উপযোগী বলেছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। হেলিকপ্টারটা যদি ওখান থেকে আমরা সরিয়ে আনতে পারি, সেটা অপারেটরদের জন্য ভালো হবে, প্যাসেঞ্জারদের জন্য ভালো হবে এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম বা এয়ার ট্রাফিকের অপারেশনের ক্ষেত্রে অনেক সুবিধা হবে বলে আমার মনে হয়। হেলিপোর্ট নির্মাণের ফলে দেশের আকাশপথ আরও নিরাপদ হবে বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। আমি মনে করি অত্যন্ত সময় উপযোগী সিদ্ধান্ত হয়েছে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। বিজয়ের মাস নিয়ে আমাদের বিশেষ আয়োজন জয় বাংলা। মহাকাশে বাংলাদেশের পতাকা আঁকা স্যাটেলাইট। লক্ষ কোটি টাকারও বেশি ব্যয়ে তৈরি হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। মাথা তুলে দাঁড়িয়েছে পদ্মা সেতু। ঢাকায় চলবে মেট্রো রেল, স্বপ্ন নয় বাস্তব। বিজয়ের 49 বছরে বদলে যাওয়া বাংলাদেশ, গড়ে উঠেছে বড় বড় অবকাঠামো। অর্থনীতিবিদরা বলছেন, এগুলো শুধু সাফল্যের প্রতীকী নয়, বিশ্ব দরবারে তুলে ধরছে দেশের মর্যাদা। মেহেদী হাসানের রিপোর্ট। 1971 সাল, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে পথের দুপাশে বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয় পাকিস্তানি হানা। এ বটমলেস বাস্কেট, তলাবিহীন ঝুড়ি। সদ্য জন্ম নেয়া স্বাধীন বাংলাদেশের অর্থনীতি ও আর্থসামাজিক অবস্থা বোঝাতে একসময় এরকম উপমায় ব্যবহার করতেন উন্নত বিশ্বের অর্থনীতিবিদ, রাজনীতিকরা। একে তো যুদ্ধবিধ্বস্ত, তার উপর ঝড়, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগের দেশ। দেশটি বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবে চিন্তাই ছিল না পশ্চিমা অর্থনীতিবিদদের। বিজয়ের প্রায় 5 দশকে দারিদ্র্য বিমোচন, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, শিক্ষা স্বাস্থ্যের উন্নয়নে বিশ্বের সফলতম দেশগুলোর একটি। বিদ্যুৎ, জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার অবকাঠামো উন্নয়নে অনেক দেশের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ। এগিয়ে যদি যেতে হয়
তাহলে আমরা স্বাধীনভাবে নিজেদের সিদ্ধান্তে, নিজেদের বাস্তবতায়, নিজেদের চিন্তা ভাবনায় আমাদের মানুষকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি টেকসই উন্নয়নের পথে। এখন আমরা অগ্রসর হচ্ছি আস্তে আস্তে। অবশ্যই যে একটা অগ্রসরমান একটা অর্থনীতিতে একটা সমাজে সমস্যা থাকবে, সমস্যা আছে, সমস্যা আরো সৃষ্টি হবে এবং সেই সমস্যাগুলো আমরা উতরে যাব আস্তে আস্তে। মহাকাশে নিজস্ব স্যাটেলাইট, শান্তিপূর্ণ পরমাণু শক্তি ব্যবহারকারী দেশগুলোর এলিট ক্লাবে বাংলাদেশ। রূপপুরে হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। নিজস্ব অর্থায়নে প্রমত্তা পদ্মা সেতুর উপর উঠছে এশিয়ার অন্যতম দীর্ঘতম সেতু। আর যমুনার উপর বঙ্গবন্ধু রেল সেতু ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কের দুয়ার খুলছে। বড় প্রকল্পের বেশিরভাগই দৃশ্যমান হচ্ছে গত 1 দশক বা তারও কম সময়ে। উন্নত বাংলাদেশ নির্মাণের সুদূরপ্রসারী পরিকল্পনার ফসল এসব মেগা প্রকল্প। কোনোভাবে এই প্রকল্পগুলোর বাস্তবায়নের ক্ষেত্রে কোনো আপোষ করবে না। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে পরিষ্কার সিদ্ধান্ত দিয়েছেন যে যদিও কোভিড আমাদেরকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে, কিন্তু সেই ক্ষতির মধ্যেও আমরা এই কয়েকটি প্রকল্প বিশেষভাবে আগলিয়ে রাখব। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, গভীর সমুদ্র বন্দর, কর্ণফুলী নদীতে টানেল, পায়রা সমুদ্র বন্দর, এলএনজি টার্মিনালের মতো বেশ কয়েকটি মেগা প্রকল্প সমৃদ্ধ দেশের প্রতীক। বিদ্যুৎ খাতে ব্যাপক বিনিয়োগ ও কয়লাভিত্তিক একাধিক বড় প্রকল্পে ঘরে ঘরে পৌঁছে গেছে বিদ্যুৎ। প্রত্যন্ত গ্রামে দ্রুতগতির ইন্টারনেট সেবা, হাতে হাতে মোবাইল ফোন। বিজয়ের ৪৯ বছরে সড়ক যোগাযোগ ব্যবস্থায়ও ব্যাপক উন্নয়ন হয়েছে। ঢাকা চট্টগ্রাম, ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এখন 4 লেন। প্রশস্ত হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কও। বিজয়ের ৪৯ বছরে এক অনন্য বাংলাদেশ। তলাবিহীন ঝুড়ি নয়, উন্নয়ন অবকাঠামোর মোড়কে বদলে যাওয়া স্বপ্নের দেশ। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। স্বাধীনতার ৪৯ বছরেও সংরক্ষণ করা হয়নি জামালপুর সরিষাবাড়ির ৭ পোয়া গণকবর ও বধ্যভূমি। এলাকাবাসীর লাগাতার দাবি সত্ত্বেও নির্মাণ হয়নি কোনো স্মৃতিফলক। তবে জেলা প্রশাসন বলছে গণকবর সংরক্ষণে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। জামালপুর প্রতিনিধি আরিফ মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। ১৯৭১ সাল জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বিভিন্ন স্থানে পথের দুপাশে বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয় পাকিস্তানি হানাদার বাহিনী। এরপর শুরু করে গণহত্যা। মুক্তিযুদ্ধে সেই সময় সরিষাবাড়ি রেল স্টেশনের আউটার সিগন্যাল সংলগ্ন ৭ পোয়া এলাকার এই স্থানটিতে মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষকে হত্যা করে মাটিতে পুঁতে রাখা হয়। স্বাধীনতার ৪৯ বছর পার হলেও অরক্ষিত এই গণকবর ও বধ্যভূমি। স্বাধীনতার এই বেদনাময় স্মারক এখন চারণভূমি। মুক্তিযুদ্ধের সময় করে বাজার থেকে ধরে আইনা মাইরা এখানে ফেলাই থুছিল, তোমরা তোর আইনা গাইরা থুইছে। এটা জায়গাটা পতিত পড়ে আছে। এলাকার স্মৃতিস্বরূপ আপনারা এটারে সংরক্ষণ করবেন। শহীদদের রক্তস্নাত এই স্থানটি সংরক্ষণ করতে কেউ এগিয়ে আসেনি। অভিযোগ মুক্তিযোদ্ধাদের। এই জায়গাটা অরক্ষিত এবং এইটা নিয়ে বহুবার আমরা সরকারকে বলার পরেও আজ পর্যন্ত এই জায়গাটা সংরক্ষণ করা সম্ভব হয়নি। আমাদের এই ৭১-এ যারা মারা গেছে তাদেরকে সংস্কার না করাতে আমরা মুক্তিযোদ্ধা হিসাবে অনেক দুঃখ পাই। তবে গণকবর সংরক্ষণের উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিলেন জেলা প্রশাসক। প্রতিটা স্থানকেই আমরা যাতে সংরক্ষণ করা যায় সেই বিষয়ে আমরা কার্যক্রম গ্রহণ করছি। সারা দেশে ছড়িয়ে আছে এমন গণকবর ও বধ্যভূমি। নতুন প্রজন্মের কাছে ৭১-এর বেদনাময় বীরগাথা পৌঁছে দিতে এগুলো সংরক্ষণের দাবি এলাকাবাসীর। নিচ্ছে বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন থাকবে। সংস্কার কাজে ধীর গতি। চট্টগ্রামের পোর্ট কানেক্টিং সড়ক এখন ভোগান্তির কারণ। আবারও আমন্ত্রণ সকাল ৯টার ২১ সংবাদে। হবিগঞ্জের শাহজি বাজারে তেলবাহী ট্রেন দুর্ঘটনার ১২ ঘন্টা পর সারা দেশের সাথে সিলেটের রেল যোগাযোগ চালু হয়েছে। গতরাত 11:15টার দিকে দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করা সম্ভব হয়। এর আগে রোববার দুপুর 12টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন শাহজিবাজার রেল স্টেশনের কাছে পৌঁছালে এর ৫টি বগি লাইনচ্যুত হয়। এ সময় লিকেজ হওয়া দুটি ট্যাঙ্কে থাকা প্রায় ৮০,০০০ লিটার ডিজেলের অধিকাংশই পড়ে গেছে, যার বাজার মূল্য অন্তত ৫০ লাখ টাকা। লাইনচ্যুতির ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে দুটি কমিটিকে। চট্টগ্রামের পোর্ট কানেক্টিং সড়কটি স্থানীয়দের ভোগান্তির কারণ হয়ে উঠেছে।
সড়কটির সংস্কার কাজ শুরু হয় 2017 সালের শেষ দিকে। সম্পন্ন হওয়ার কথা ছিল 2019 সালের মে মাসে। নানা কারণে পিছিয়ে এবার তৃতীয় দফায় কাজ শেষ করার লক্ষ্য দেয়া হয়েছে আগামী বছর ফেব্রুয়ারিতে। বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। 6 লেনের পোর্ট কানেক্টিং সড়কটির দৈর্ঘ্যে 6 কিলোমিটার। এর সংস্কারে ব্যয় ধরা হয় 150 কোটি টাকা। কাজ ভাগ করে দেয়া হয় 4 ঠিকাদারকে। নির্দিষ্ট সময় সংস্কার শেষ না হওয়ায় এই সড়কে মানুষের যাতায়াত কমে যায়। অনেক ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠান সরিয়ে নেন। 2017 সালে এই শেষ ভাগ থেকে এই রাস্তাটার কাজ শুরু হয়েছে। শুরু হওয়ার পরে আজ পর্যন্ত 3 বছর অতিবাহিত হয়ে গেছে, এখন পর্যন্ত এই রাস্তাটা ইনকমপ্লিট। আলোচিত সমালোচিত জি.কে. শামীমের প্রতিষ্ঠানও এই প্রকল্পে কাজ পায়। শামীম গ্রেফতার হলে তার প্রতিষ্ঠান কাজ ফেলে সটকে পড়ে। অন্য ঠিকাদাররাও কাজ করছে ধীর গতিতে, জানান সিটি কর্পোরেশনের প্রশাসক। বন্দর বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বন্দরের যদি প্রোডাক্টিভিটি একে বজায় রাখতে হয়, তাহলে আমার এই রোডগুলোকে ঠিক রাখতেই হবে। আগামী ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করতে না পারলে ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করা হবে বলে জানান তিনি। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এটার মেয়াদ আছে কাজ শেষ করার। তো অনেক বড় কাজ, 9 ইঞ্চি কার্পেটিং হবে। অর্থাৎ এখন আমরা চেষ্টা করতেছি এই ডিসেম্বরের মধ্যে একটা সাইড খুলে দেব। এমন পরিস্থিতির জন্য প্রাকৃতিক দুর্যোগ দায়ী বলে দাবি করেন একজন ঠিকাদার। করোনার কারণে আমরা কাজ বন্ধ করেছি। পরবর্তী পর্যায়ে কাজ যখন শুরু করলাম, প্রবল বর্ষণ হয়েছিল, অক্টোবর পর্যন্ত কাজ করা যায়নি। যেহেতু আমাকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত আমার সময় রয়েছে, 28শে ফেব্রুয়ারির ভিতরে আমি কাজ সম্পন্ন করতে পারবো। পোর্ট কানেক্টিং সড়কের সংস্কার কাজ শেষ হলে চট্টগ্রাম নগরের অন্য সড়কের ওপর পণ্যবাহী ট্রাকের চাপ কমবে। ভোগান্তির অবসান হবে আশেপাশের বাসিন্দাদের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। 40 বছর পর চলন বিলের অংশ সিরাজগঞ্জ তাড়াশের নওগাঁ বাজার দিঘিতে আসছে অতিথি পাখিরা। পরিযায়ী এসব পাখির কলকাকলিতে মুখর পুরো এলাকা। পাখি দেখতে ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। দীর্ঘদিন পর নওগাঁ বিলে আসছে অতিথি পাখি। তাদের দেখে উচ্ছ্বসিত স্থানীয়রা। আসছে রাতচরা, বালিহাঁস, সাদা বক সহ অন্যান্য হাজার হাজার পাখি। পাখিগুলো এখানে যাতে থাকে সেই লক্ষ্যে আমরা প্রশাসনের কাছে কিছু সহযোগিতা কামনা করছি। পাখিগুলো আগে তো আসে নাই, এই পাখিগুলো এই বছরেই আর কি এখানে দেখা যাচ্ছে। অতিথি পাখি নিয়ে শিশুদের মাঝেই উৎসাহ বেশি। এইটা দেখার জন্য এই ব্রিজে সন্ধ্যাবেলায় অনেক প্রচুর মানুষ হয়। ভোরে পাখিগুলো কোন জায়গা থেকে যেন আসে, আবার সারাদিন থেকে সন্ধ্যাবেলায় আবার কোনো যেন চলে যায়। আমাদের খুব সুন্দর লাগে পাখিগুলো দেখে, আমাদের খুব ভালো মনে হচ্ছে। আমরা আশা করি প্রতিবারে যেন এই পাখিগুলো আসে। অতিথি পাখির নিরাপত্তার উপর গুরুত্ব দিয়েছেন সচেতন মহল। আর প্রাণী সম্পদ বিভাগ বলছে গড়ে তোলা হবে পাখির অভয়াশ্রম। এখানে পাখিগুলো আসতে সব মানুষ এসে দেখতেছে, কোনো ডিস্টার্ব করতেছে না। পাখি যদি এখানে আসে তাহলে সবাই যেন পাখিগুলোকে সুন্দরভাবে দেখে এবং কেউ যেন একে শিকার না করে। এবছর পর্যাপ্ত পরিমাণে অতিথি পাখি আসাতে আমাদের এলাকার মানুষের ভিতরে একটা উৎসাহ কৌতুকের সৃষ্টি হয়েছে এবং আমরা চেষ্টা করতেছি মানুষকে সচেতন করে এদের যেন পরিবেশটাকে নষ্ট না করা হয় এবং এদেরকে যেন ধরা না হয় এবং মারা না হয়। চোরা শিকারীদের তৎপরতা রোধের তাগিদও তাদের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় মাদ্রাসা ছাত্র সহ গ্রেপ্তার 4 উস্কানিদাতা শনাক্ত। বাবুনগরী মামুনুলদের বিরুদ্ধে আজ মামলা করবে মুক্তিযুদ্ধ মঞ্চ। দেশের সব ভাস্কর্য রক্ষার নির্দেশনা চেয়ে রিট। নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম হেলিপোর্ট, রাখা যাবে 50টি হেলিকপ্টার। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।